যাত্রী ভর্তি একটি প্লেন সিঙ্গাপুরের এয়ারপোর্ট থেকে সুরক্ষিত টেক অফ করে। তাদের গন্তব্যস্থল ছিল ইউএসএ। তবে হঠাৎই তারা এক ভয়ানক ঝড়ের কবলে পড়ে এবং জোরালো বজ্রবিদ্যুতের কারণে প্লেনের বেশ কিছু টেকনোলজি খারাপ হয়ে যায়। প্লেনটিকে এমার্জেন্সি ল্যান্ডিং করানো হয় একটি নির্জন আইল্যান্ডে। তবে প্লেনের যাত্রী ও ক্রু মেম্বাররা জানত না সেই আইল্যান্ডে তাদের জন্য ভয়ানক কিছু অপেক্ষা করে আছে। সেখানে এমন কিছু নৃশংস মানুষ বসবাস করত যারা সরকারের কোনো রকম আইন মানত না। এমনকি কোনো দেশের আর্মিও সেখানে ঢুকতে ভয় পেত। তো এই ভয়ানক আইল্যান্ড থেকে তারা কি বেঁচে ফিরতে পারবে? জানতে হলে দেখতে থাকুন আমাদের আজকের এই গল্প। বলছিলাম 2023 সালে মুক্তি পাওয়া এক অ্যাকশন থ্রিলার মুভি প্লেনের কথা। সিঙ্গাপুরের একটি এয়ারপোর্ট, যেখানে আমরা ক্যাপ্টেন ব্র্যাডি টরেন্সকে দেখি। তিনি খুবই তাড়াহুড়োর মধ্যে তার মেয়ের সাথে কথা বলতে বলতে এয়ারপোর্টের দিকে আসছিলেন, কারণ আজ তাদের ফ্লাইট আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবে। তার মেয়ে সেখানেই থাকে, তবে কাজের সূত্রে খুব ব্যস্ত থাকায় সময়ের অভাবে মেয়ের সাথে খুব একটা সময় কাটানো হয় না তার। কিন্তু আজ তিনি ছুটি নিয়েছেন। এই ফ্লাইট আমেরিকায় পৌঁছানোর পর তিনি তার মেয়ের সাথে দেখা করবেন। এর জন্য টরেন্স খুবই খুশি। প্লেনে উঠে তার সাথে তার ভাইস ক্যাপ্টেন ড্যালের পরিচয় হয়। কিছুক্ষণ পর এরোপ্লেন কোম্পানির আবহাওয়া দপ্তরের হেড ক্যাপ্টেনকে জানায় আজ তারা খুবই খারাপ আবহাওয়ার মধ্যে দিয়ে যাত্রা করবে। দক্ষিণ চীন সাগরের উপরে আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এটা শুনে ক্যাপ্টেন প্লেনটিকে অন্য একটি পথ দিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। তবে কোম্পানি থেকে সরাসরি মানা করে দেওয়া হয়, কারণ এতে আরও 18,000 লিটার তেল বেশি লাগবে। তাছাড়াও আজকের ফ্লাইটে যাত্রী সংখ্যা অনেক কম, মাত্র 14 জন। তাই কোম্পানি খুবই অল্প খরচে প্লেনটিকে আমেরিকা পর্যন্ত পৌঁছে দিতে চায়। এতে কোম্পানিরই লাভ। তো যাই হোক, কিছুক্ষণ পর ক্যাপ্টেনকে আরও জানানো হয় তাদের ফ্লাইটে লুইস নামের একজন খুনি অপরাধীও যাত্রা করবে। তবে তার সাথে একজন পুলিশ অফিসার সবসময়ই থাকবে। সেই পুলিশ অফিসার ক্যাপ্টেনকে তাদের একেবারে পিছনে সিট দেওয়ার কথা বলেন, যাতে সাধারণ যাত্রীদের থেকে তারা আলাদা থাকে। ক্যাপ্টেন তার কথা মতো তাদেরকে একেবারে পিছনে সিট দেয় এবং সকল যাত্রীদের তাদের নিজ নিজ সিট বুঝিয়ে দিয়ে প্লেনের প্রত্যেক ক্রু মেম্বারদের ওই অপরাধীর থেকে দূরত্ব বজায় রাখতে বলেন, কারণ তিনি তার যাত্রীদের সুরক্ষা নিয়ে কোনো রকম সমস্যায় পড়তে চাইছিলেন না। সমস্ত কিছু শেষ হলে তারা টেক অফ করার জন্য তৈরি হয়ে যায় এবং প্লেনটি ধীরে ধীরে সিঙ্গাপুর থেকে টেক অফ করে। যাত্রা তাদের খুবই সুন্দরভাবে শুরু হয়। ভাইস ক্যাপ্টেন ড্যালে টরেন্সকে তার পরিবারের ছবি দেখায়। টরেন্সও তাকে তার মেয়ের ছবি দেখায়। তার মেয়ে ছাড়া এই পৃথিবীতে আর কেউই নেই তার। টরেন্সের স্ত্রী অনেক বছর আগেই মারা গেছেন, তবে সে কোনোদিনই তার মেয়েকে মায়ের ভালোবাসা বুঝতে দেয়নি। এইভাবেই তাদের একে অপরের সাথে নানান কথার মাধ্যমে প্লেনটি এগিয়ে যায়। সময়টা ছিল নিউ ইয়ারের। সকল যাত্রীরাও প্লেনে বেশ খুশিতেই সময় কাটাচ্ছিল। তবে হঠাৎই তাদের প্লেন দুলতে শুরু করে। এর মানে তারা দক্ষিণ চীন সাগরের উপরে পৌঁছে গেছে। জোরে জোরে মেঘের গর্জন ও হাওয়ার গতিতে তাদের প্লেনটির দোলার পরিমাণ আরও বেড়ে যায়, যা যাত্রীদের মধ্যে ভয়ের সৃষ্টি করে। টরেন্স যাত্রীদের শান্ত করার জন্য ককপিট থেকে বেরিয়ে আসে, কিন্তু তখনই তাদের প্লেনে এক জোরালো বজ্রপাত হয়, যার ফলে টরেন্সের মাথায় আঘাতও লাগে। যাত্রীদের দেখার পর কোনো মতে তিনি ককপিটে ফিরে আসে। তবে প্লেনের অনেক কিছুই বজ্রপাতের কারণে খারাপ হয়ে যায়। কন্ট্রোল সেন্টারের সাথে তাদের যোগাযোগও বিচ্ছিন্ন হয়। কোনো রকম উত্তর তারা আর পায় না। সিস্টেম ফেলিয়ারের কারণে বর্তমানে তাদের প্লেনের ব্যাটারির সাহায্যে তারা ভেসে রয়েছে। এবার যেভাবেই হোক তাদেরকে এমার্জেন্সি ল্যান্ডিং করতেই হবে। তবে অত্যাধিক কালো মেঘ তাদেরকে আরও অসুবিধার মধ্যে ফেলে দেয়। বর্তমানে তারা কোথায় আছে বা আদেও আশেপাশে কোথাও ল্যান্ডিং করা যাবে কিনা সেটা তারা কালো মেঘের কারণে দেখতেই পায় না, যার ফলে তারা তাদের প্লেনের স্পিড এবং সময়ের ক্যালকুলেশন করে মোটামুটি একটা ধারণা করতে পারে এখন তারা কোথায় আছে। ক্যাপ্টেন প্লেনটিকে একেবারে নিচের দিকে নিয়ে যায়। তবে এরই মধ্যে ওই পুলিশ অফিসার তার সিট বেল্ট খুলে ফেলাতেই প্লেনটি দ্রুত গতিতে নিচের দিকে নামার কারণে প্লেনের ছাদের সাথে সজোরে ধাক্কায় সে মারা যায়।
অনেকটা নিচে নামার পরেও ক্যাপ্টেন শুধু সমুদ্রের জল ছাড়া আর কিছুই দেখতে পায় না। তাই তারা জলের উপরেই ল্যান্ড করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের সকলের বাঁচার সম্ভাবনা ছিল অনেকটাই কম, কারণ জলের ঢেউ ছিল খুবই জোরালো। তখনই ক্যাপ্টেন কিছুটা দূরেই একটি আইল্যান্ড দেখতে পায়। তারা জানে না লোকেশনটি কোথায়, তবে বাঁচতে হলে এখানেই তাদের ল্যান্ডিং করতে হবে। কোনো মতে সে প্লেনটিকে আইল্যান্ডের দিকে নিয়ে যায় এবং ক্র্যাশ ল্যান্ডিং হওয়ার আগেই আইল্যান্ডের একটি রাস্তায় খুবই সাবধানতার সাথে সুরক্ষিত প্লেনটিকে ল্যান্ড করায়। তবে ইঞ্জিনের অত্যাধিক হিট তখনও প্লেনটিকে ধ্বংস করতে পারত। তাই সকল আতঙ্কিত যাত্রীদের দ্রুত প্লেন থেকে নিচে নামিয়ে দেওয়া হয়। এই দুর্ঘটনায় 2 জন মারা যায়। একজন হলো সেই পুলিশ অফিসার এবং অন্যজন হলো প্লেনেরই একজন ক্রু মেম্বার। অন্যদিকে নিউ ইয়র্কে এয়ারলাইন কোম্পানির হেডকোয়ার্টারে কোম্পানির মালিক ট্যারি খবর পাওয়া মাত্রই খুবই দ্রুত একটি মিটিংয়ের আয়োজন করেন। তিনি জানতে পারেন প্লেনটি সিঙ্গাপুর থেকে টেক অফ করার পর পশ্চিম ফিলিপিন্সের কোনো এক জায়গায় হারিয়ে গেছে, তবে সঠিক লোকেশন তারা কেউই জানত না। তাই ট্যারি ডেভিড নামের একজন স্পেশাল রেস্কিউ অফিসারকে ডেকে পাঠায় এবং প্লেনটিকে উদ্ধার করার দায়িত্ব তাকে দেওয়া হয়। এত ভয়ানক বিধ্বংসী আবহাওয়াতে প্লেনটিকে পাঠানোর কারণে তিনিও অনেকটাই অবাক হন। তবে কোনো রকম আর সময় নষ্ট না করে রেস্কিউ কাজ শুরু করে দেন তিনি, কারণ একটা মিনিট খুবই গুরুত্বপূর্ণ। প্লেনটি ফিলিপিন্সের পশ্চিমের এমন একটি জায়গায় হারিয়েছে যেখানে সন্ত্রাসবাদীদের রাজত্ব। অর্থাৎ কোনো মতে যদি প্লেনের যাত্রীদের তারা বন্দি বানিয়ে নেয় তাহলে সেখান থেকে বেঁচে ফেরা মুশকিল হয়ে পড়বে। তাই রেস্কিউ অফিসার ডেভিড 4 জনের একটি স্পেশাল টিম তৈরি করে। অত্যাধুনিক অস্ত্র এবং প্রচুর পরিমাণে টাকা তারা তাদের সাথে নিয়ে যায়। অন্যদিকে আইল্যান্ডে তখনও সকল যাত্রীদের মধ্যে ভয় কাজ করছিল, কারণ কোনো রকম মোবাইল সিগন্যাল সেখানে ছিল না। এছাড়াও প্লেনের কমিউনিকেশন ডিভাইস, রেডিও সবকিছুই খারাপ হয়ে গেছিল। যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। এখান থেকে সুরক্ষিত তারা আদৌ বেঁচে ফিরতে পারবে কিনা সেই নিয়ে সকল যাত্রীদের মধ্যে নানান প্রশ্ন জেগে ওঠে। ক্যাপ্টেন টরেন্স তাদেরকে পরিস্থিতি সম্পর্কে জানায়। আবহাওয়া খারাপ হওয়ার কারণে জোরালো বজ্রপাত প্লেনের সকল ইলেকট্রিক সিস্টেমকে নষ্ট করে দিয়েছে। তাই যতক্ষণ না কোনো রেস্কিউ টিম তাদেরকে খুঁজতে এখানে না আসে ততক্ষণ তাদেরকে অপেক্ষা করতে হবে। তবে ক্যাপ্টেন টরেন্স তাদেরকে কথা দেয় যেভাবেই হোক সকলকে সুরক্ষিত তিনি এখান থেকে বার করে নিয়ে যাবেন। ক্যাপ্টেনের কথায় এবার যাত্রীরা কিছুটা শান্ত হয়। এরপর তিনি প্লেনের ইলেকট্রিক সিস্টেমকে ঠিক করার চেষ্টা করে। তবে বজ্রপাত তাদের কমিউনিকেশনের সাথে সাথে প্লেনের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত করেছিল। তখন ভাইস ক্যাপ্টেন ড্যালে তাদের কাছে থাকা একটি ম্যাপ অনুযায়ী ক্যাপ্টেনকে এক চিন্তায় ফেলে দেওয়ার মতো কথা বলে ওঠে। এই আইল্যান্ডটি হলো সেই জোলো আইল্যান্ড। পৃথিবীর সবথেকে বিপজ্জনক আইল্যান্ডগুলির মধ্যে এটি হলো একটি। কোনো সরকার বা আইন এখানে নেই, আছে শুধু নৃশংসতা ও হত্যাকাণ্ড। সন্ত্রাসবাদী থেকে শুরু করে ভয়ানক ডাকাতের বসবাস এখানে। টাকার বিনিময়ে মানুষকে অপহরণ করা ও নির্মমভাবে হত্যা করা তাদের কাছে খুবই সাধারণ একটা বিষয়, বিশেষ করে বিদেশিদের। কথাটি ক্যাপ্টেন তাদের মধ্যেই রাখতে বলে, কারণ এতে যাত্রীদের মধ্যে ভয় আরও বেড়ে যেতে পারে। তবে যেভাবেই হোক তাদেরকে কোনো না কোনোভাবে কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ করতেই হবে। তাই ক্যাপ্টেন জঙ্গলের একটি বস্তির দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেটা কাল রাতে প্লেনটিকে আইল্যান্ডে ল্যান্ড করানোর সময় তিনি উপর থেকে দেখেছিলেন। সেই বস্তি থেকে হয়তো তারা কোনো রকম সাহায্য পেতে পারে। তবে ক্যাপ্টেন একা নয়, ওই অপরাধী লুইসকে তার সাথে নিয়ে যাওয়ার কথা বলে, কারণ পুলিশের মৃতদেহটিকে প্লেন থেকে নামানোর সময় সে পুলিশের কাছে থাকা লুইসের জিনিসপত্র দেখে জানতে পেরেছে সে একজন এক্স কমান্ডো। তাই বেঁচে থাকার নানান রকম কৌশল সে জানে। এছাড়াও সে যেহেতু একজন অপরাধী, তাই যাত্রীদের থেকে তাকে দূরে রাখাটাই সব থেকে ভালো। এতে যাত্রীরা নিজেদেরকে সুরক্ষিত মনে করবে। এই ভেবে ক্যাপ্টেন তার হাতকড়াটি খুলে দিয়ে তাকে তার সাথে নিয়ে চলে যায়। অন্যদিকে ড্যালের কথাই ঠিক হয়। এই আইল্যান্ডটি হলো সেই জোলো আইল্যান্ড। একটি প্লেন যে কাল রাতে আইল্যান্ডে ইমার্জেন্সি ল্যান্ডিং করেছে, এই খবর সন্ত্রাসবাদীদের প্রধান দাতুর কাছে পৌঁছে যায়। ওদিকে নিউ ইয়র্ক কন্ট্রোল সেন্টারে তখনও প্লেনটিকে খোঁজার কাজ চলছে। পরিকল্পনা মতো যতক্ষণ না তারা প্লেনের সঠিক লোকেশন খুঁজে না পায়
ততক্ষণ কমান্ডোদের পশ্চিম ফিলিপিন্সের আশেপাশেই ঘোরাফেরা করতে বলা হয়। তো যাই হোক, আইল্যান্ড থেকে বেরোনোর সকল রকম চেষ্টা তারা করতে থাকে। ভাইস ক্যাপ্টেন ড্যালে প্লেনটিকে ঠিক করার চেষ্টা করতে করতে সৌভাগ্যবশত প্লেনের কম্পিউটার সিস্টেমটিকে ঠিক করে ফেলে। তবে তখনও প্লেনে অনেক টেকনিক্যাল সমস্যা ছিল, অর্থাৎ প্লেনটিকে নিয়ে বেশি দূর যাওয়া সম্ভবই ছিল না। তাই যে কোনোভাবেই তাদের রেস্কিউ টিমের দরকার ছিল। ক্যাপ্টেন টরেন্স জঙ্গলের মধ্যে দিয়ে সাহায্যের আশায় সামনের দিকে এগিয়ে যায়। তবে কিছুটা দূর যেতেই পিছন ফিরে তাকাতেই সে দেখে লুইস পালিয়ে গেছে। কিন্তু ক্যাপ্টেন জানতো এই জঙ্গলে একা বেঁচে থাকা ঠিক কতটা কঠিন, তাই খুব একটা গুরুত্ব না দিয়ে সে সামনের দিকে এগিয়ে যায়। জঙ্গলের অনেকটা ভিতরে আসার পর ক্যাপ্টেন একটি পুরনো বাড়ি দেখতে পায়। দেওয়ালে বন্দুকের গুলির দাগ এবং নিচে প্রচুর পরিমাণে গুলি পড়ে থাকতে দেখে সে। ক্যাপ্টেন সতর্ক হয়ে ভিতরে প্রবেশ করে, তবে পুরো জায়গাটি নিষিদ্ধ এবং ফাঁকা ছিল। তখনই ক্যাপ্টেনের নজর দেওয়ালে থাকা একটি টেলিফোনের উপর যায়। টেলিফোনটি খারাপ ছিল, তবে কোনো মতে টেলিফোনটিকে ঠিক করে তিনি কোম্পানির হেল্পলাইন নম্বরে কল করে। ক্যাপ্টেন তাদের বর্তমান পরিস্থিতি ও তাদের সঠিক লোকেশন সম্পর্কে জানায়। তবে ফোনে থাকা ব্যক্তি এটি একটি প্র্যাঙ্ক কল মনে করে, কারণ সকাল থেকেই কোম্পানির হেল্পলাইনে এইভাবেই ফোন করে সকলেই তাদের সাথে মজা করছে, তাই ফোনটিকে সে কেটে দেয়। তখন টরেন্স আর কোনো উপায় না পেয়ে তার মেয়েকে ফোন করে এবং সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝিয়ে এই খবর দ্রুত এয়ারলাইন কোম্পানির কাছে পৌঁছে দিতে বলেন। কথা চলাকালীন হঠাৎই পিছন দিক থেকে একজন তার উপর আক্রমণ করে। দুইজনের মধ্যে হাতাহাতি লেগে যায়। বেশ কিছুক্ষণ লড়াই চলার পর কোনো রকমে টরেন্স তাকে অজ্ঞান করে দেয়। কিন্তু তখনই দুটি গুলির আওয়াজের সাথে একজন ব্যক্তি তার দিকে এগিয়ে আসে। টরেন্স টেবিলের আড়ালে লুকিয়ে পড়ে, তবে সেটি আর কেউ নয়, লুইস। বাইরে দুইজন সন্ত্রাসীকে মেরে সে ক্যাপ্টেনকে বাঁচানোর জন্য এখানে এসেছে, কারণ সে পালাবেই বা কোথায়? এই আইল্যান্ডের চারিদিকে